ড্রেন উপচে রাস্তায় জল, প্রশ্নের মুখে শ্রীভূমি পৌরসভা। জঙ্গলে ঢেকেছে শ্রীভূমি ড্রেন। রাস্তা কোথায়, নর্দমা কোথায়, বোঝা দায়। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন শহর। উন্নয়নের নামে শুধু বোর্ড, বাস্তবে জল আর জঞ্জাল। শ্রীভূমি পৌরসভার কাণ্ডে হতবাক শহরবাসী। কোটি টাকার বরাদ্দ, তবু ড্রেনেজে বেহাল দশা। শ্রীভূমি পৌরসভা উন্নয়ন করছে না বন সৃজন? শ্রীভূমি পৌরসভার কাজকর্ম দেখলে সাধারণ মানুষ এখন আর ক্ষুব্ধ নন, প্রায় হতবাক। শহরের বিভিন্ন এলাকায় ড্রেনেজ ব্যবস্থার এমন বেহাল দশা যে কোথাও ড্রেন আছে নাকি ঝোপঝাড়ের বাগান তা আলাদা করে বোঝা কঠিন হয়ে দাঁড়িয়েছে। যেখানে আধুনিক মাস্টার ড্রেন তৈরির প্রয়োজন ছিল, সেখানে এখনো চলছে কাঁচা মাটির ড্রেনের যুগ। সেই ড্রেনে জমে রয়েছে আবর্জনা, নোংরা জল, প্লাস্টিক, আর উপরে বোনাস হিসেবে গজিয়ে উঠেছে লতাপাতা ও গাছপালা। মনে হচ্ছে পৌরসভা বুঝি ড্রেন নয়, নগরীর মধ্যে বন সৃজন প্রকল্প চালু করেছে। আরো একটি লক্ষণীয় বিষয় আপনারা দেখবেন, মনে করেন ড্রেন নেই, পুরোপুরি ড্রেন নেই, পাক্কা ড্রেন নেই, কিন্তু মাটির ড্রেন আছে, সেই ড্রেনগুলোকে পরিষ্কার করা হচ্ছে না। সেই ড্রেনগুলো আবর্জনা ফেলে সেই ড্রেনগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এই শ্রীভূমি পৌরসভা কি করছে আমি বুঝে উঠতে পারছি না। ওনারা খালি হয়তো বা ট্যাক্স আদায় বা কিভাবে নিজের সম্পত্তি বাড়ানো যায় সেই দিকে তাদের লক্ষ্য, কিন্তু আজকে যে এইভাবে করিমগঞ্জের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের এই ড্রেনের প্রবলেমের জন্য আজকে বৃষ্টি হচ্ছে, প্রত্যেকটি গলিয়ে প্রত্যেকটি জায়গায় দেখবেন হাঁটুর উপরে জল, পায়ের উপরে জল। সেটা কি আমি বুঝে উঠতে পারছি না। শ্রীভূমি পৌরসভা এত ব্যর্থ, মেরুদণ্ডহীন, পুরোপুরিভাবে মেরুদণ্ডহীন শ্রীভূমি পৌরসভা। এবং এই শ্রীভূমি পৌরসভা একটাই আমি তাদেরকে আখ্যা দিয়েছিলাম, সেটা হলো পকেটমার। তারা পকেটমারই থাকবে। আজকে কথা বলতে গেলে লজ্জা লাগে শ্রীভূমি পৌরসভার ব্যাপারে, কারণ এই শ্রীভূমি পৌরসভাকে আমি অনেকদিন আগেই আখ্যা দিয়েছিলাম যে শ্রীভূমি পৌরসভা হল পকেটমার। মানুষের পকেট থেকে কিভাবে টাকা আদায় করতে হয় সেটা পৌরসভা জানে। আর পৌরসভার কাজ দেখলে পরে মনটা অনেক খারাপ হয়ে যায়। আপনারা দেখবেন, লক্ষ্য করবেন, অনেক জায়গায় আজকে যে জায়গায় ড্রেন লাগে না সেই জায়গায় ড্রেন বনছে, কিন্তু সেই যে জায়গায় ড্রেন লাগে, ড্রেনের প্রয়োজন আছে, সেই জায়গায় ড্রেন বনে না। আজকে বড় বড় ড্রেনগুলোকে ছোট ছোট করে দেওয়া হচ্ছে, রাস্তাঘাটের এত বেহাল অবস্থা। কিন্তু আমার প্রশ্নটা হলো, যে জায়গায় ড্রেন লাগে না সেই জায়গায় ড্রেন বানানো হচ্ছে, এবং যে জায়গায় ড্রেন লাগে সেই জায়গায় ড্রেনকে ছোট করা হচ্ছে, না হলে উঁচু করা হচ্ছে। আজকের দিনে সেই প্রশ্নগুলো যদি আমি করি তাহলে আমার ঘরে নোটিশ যাবে। আমি ভয় করি না, আমি নোটিশ কেন, আমার ঘরে 1টা 10টা 100টা নোটিশ দিন আপনি। আমি জানি আমার এই সাদা হাতে কোনো কালো দাগ নেই, তার জন্য আমি প্রশ্ন করে যাব এই শ্রীভূমি পৌরসভাকে। কালী মাথায় লাল তিলক লাগিয়ে জয় শ্রীরাম বলে ভোট আদায় করে সরকার চালানো যায় না, মিউনিসিপালিটি চালানো যায় না, মুখে রাম রাম বগলে ছুরি। আজকে এই পৌরসভার কাজ হচ্ছে মানুষের পকেট থেকে কিভাবে পয়সা আদায় করা যায়। সকাল হলে লাল তিলক লাগিয়ে বেরিয়ে যাবেন, যেমন কালী পূজা যেমন আমার কালীর পাটাকে ছাড়া হয়, সেইভাবে ওনাদের মাথায় লাল তিলক লাগিয়ে বেরিয়ে যাবেন। মানুষের ঘর থেকে কিভাবে টাকা আদায় করা যায়, ট্যাক্স আদায় করা যায়, কিভাবে মানুষের পকেট থেকে টাকা আদায় করা যায়। কিন্তু আজকে জনগণকে যে ফ্যাসিলিটি দেওয়ার কথা আসে, তখন তারা পুরোপুরিভাবে ব্যর্থ, কোনো ফ্যাসিলিটি পায় না জনগণ। আজকে বড় বড় ড্রেন বলুন, আজকে আমি একটু আগেই বলেছি ড্রেনগুলোকে ছোট করা হচ্ছে, এবং যে জায়গায় ড্রেনের প্রশ্ন নেই সেই জায়গায় ড্রেন বড় বড় বিশাল ড্রেন বানানো হচ্ছে টাকা আদায় ডুবে। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টি হলেই ড্রেন উপচে নোংরা জল রাস্তায় উঠে আসে। রাস্তা আর নর্দমার পার্থক্য তখন চোখে পড়ে না। কোথাও রাস্তা ডুবে যায়, কোথাও ড্রেন ঠেকে যায়, আর মানুষ পড়ে যায় দুর্ভোগে। পৌরসভা অবশ্য প্রতি বছর আশ্বাস দেয় এবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু নাগরিকদের প্রশ্ন, ঠিক হচ্ছে কি? ড্রেন নয়, শুধু বক্তব্যের লাইনই যেন লম্বা হচ্ছে। বাস্তবে শহরের বহু ওয়ার্ডে একই পুরনো ছবি, ভাঙা রাস্তা, আটকে থাকা নিকাশি আর চরম দুর্ভোগ। সরকারি বরাদ্দের টাকাও হিসাব চাইছেন নাগরিকরা। তাদের প্রশ্ন, বারবার টাকা এলে কাজ হয় না কেন? টাকা কি ড্রেনে পড়ে যায় নাকি অন্য কোথাও গিয়ে হারিয়ে যায়? শহরবাসীর কটাক্ষ, শ্রীভূমি পৌরসভা এখন উন্নয়নের চেয়ে ঘোষণার পৌরসভা হিসেবেই বেশি পরিচিত। কাজের খোঁজ নেই, কিন্তু প্রতিশ্রুতির পোস্টার সবসময় প্রস্তুত। এখন দেখার, পৌর কর্তৃপক্ষ বাস্তবে নেমে ড্রেন পরিষ্কার করবে নাকি আগামী বর্ষায় নাগরিকদের সাঁতার কেটে বাড়ি ফিরতে হবে।
শ্রীভূমি সুইমিং পুলে জঙ্গল, প্রশ্নের মুখে দিয়েছে জঙ্গলে ডুবছে শ্রীভূমি সুইমিং পুল। লক্ষাধিক টাকার প্রকল্প আজ পরিত্যক্ত, দায় কার? প্রতিশ্রুতি ছিল সাঁতারের, মিলল শুধু আগাছার জঙ্গল। ডিএসএর নতুন কমিটি এলেও সুইমিং পুলে কাজ শূন্য। প্রশ্ন উঠতেই চাপে সাধারণ সম্পাদক। যুব সমাজের ভবিষ্যৎ আটকে প্রশাসনিক উদাসীনতায়। দীর্ঘদিন আগে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থা ডিএসএর নতুন বোর্ড গঠিত হলেও এখনো পর্যন্ত বহুল প্রতীক্ষিত সুইমিং পুল প্রকল্প বাস্তবায়িত না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। প্রতিশ্রুতি থাকলেও কাজের অগ্রগতি না হওয়ায় এখন সেই এলাকা কার্যত জঙ্গলাকীর্ণ ও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, লক্ষাধিক টাকা ব্যয়ে তৈরি হওয়া অবকাঠামো আজ ব্যবহারহীন অবস্থায় নষ্ট হচ্ছে। একসময় যেখান থেকে জেলার বহু ছেলেমেয়েরা সাঁতার শেখার স্বপ্ন দেখা হয়েছিল, আজ সেখানে হতাশার ছবি স্পষ্ট। জেলা কংগ্রেসের এক নেতা বলেন, অভিভাবকদের বড় আশা ছিল এই সুইমিং পুল চালু হবে, নতুন প্রজন্ম উপকৃত হবে, কিন্তু বছরের পর বছর কেটে গেলেও বাস্তবে কিছুই হলো না। যে আজকে করিমগঞ্জের এমনি আমরা বহু পিছিয়ে আছি, কিন্তু একটা পরিকল্পনা নেওয়া ছিল যে সরকারের পক্ষ থেকে সুইমিং পুলে, আজকে যদি সুইমিং পুলটা হতো আজকে শহরের বাচ্চারা সাঁতার শিখতে পারত অনায়াসে। আমাদের এখন বর্তমানে যে সরকার আছে সেই সরকারের যে গাফিলতির জন্য আজকে আমরা এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি। আমি আশা করছি যে অতি সত্বর এটা আমাদের যে সরকার আছে সেই সরকারের পক্ষ থেকে সেটা বাস্তবায়িত হোক এবং আমাদের প্রজন্মরা ভবিষ্যৎ প্রজন্মরা যাতে ভালো করে সাঁতার শিখতে পারে, এটাই আমি আশা করছি। ডিএসএর নতুন কমিটি গঠনের পর সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার হলেও সেই আশাও ধীরে ধীরে ম্লান হয়ে গেছে। উল্লেখযোগ্যভাবে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে রয়েছেন অসম সরকারের মন্ত্রী তথা শ্রীভূমির সন্তান কৃষ্ণেন্দু পাল। তবুও প্রকল্প বাস্তবায়নের দীর্ঘ সুচিত্রা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে। এদিকে ডিএসএর সাধারণ সম্পাদক আশিস দাস পুরখাইস্ত এখন প্রশ্নের মুখে পড়েছেন। দায়িত্ব নেওয়ার পরও সুইমিং পুলের বেহাল দশা কাটেনি বলে অভিযোগ উঠেছে। করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা বোর্ড গঠন হয়েছে, দীর্ঘদিন হয়েছে। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে এই বোর্ড গঠন হয়েছিল, যাতে এবার সরকারেরও প্রতিনিধি এই জেলা ক্রীড়া সংস্থায় রয়েছে। তো জেলা ক্রীড়া সংস্থা সুইমিং পুল যেটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে, সেটা মানুষে আশা করেছিল যে করিমগঞ্জবাসী সেটা সঠিকভাবে এটা শুরু হবে এবং এটা থেকে মানুষ যাতে আমাদের শিশুরা এখানে সুইমিং শিখতে পারে বা এতে হতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যাশা নিয়ে আসাম সরকারের একজন প্রতিনিধি থাকা সত্ত্বেও জেলা ক্রীড়া সংস্থার সুইমিং পুলের কোনো উন্নতি হয়নি, আজও এটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। দেখুন, জেলা ক্রীড়া সংস্থাকে যদিও আমরা অরাজনৈতিক সংগঠন, কিন্তু এখানে যারা এই সংগঠনের সঙ্গে যারা জড়িত রয়েছেন, সভাপতি রয়েছেন একজন মন্ত্রী বা অন্য বিজেপির জেলা সভাপতির থেকে আরম্ভ করে সবাই বিজেপির যারা নেতৃত্বস্থানীয় এই বোর্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। সুতরাং এদেরকে সরকার পক্ষের লোককে এই বোর্ডে বসানোর পরিকল্পনাই ছিল, যাতে যেগুলো সমস্যা রয়েছে জেলা ক্রীড়া সংস্থায় সেগুলো যাতে সঠিকভাবে হয়, মানে সমাধান হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার সমাধানের তো কোনো নামগন্ধ নেই, কোনো পরিকল্পনাও নেই এবং বাস্তবে যেগুলো সব উপেক্ষিত তা আপনারা বাস্তবভাবে দেখতে পাচ্ছেন। তবে স্থানীয় মহলের প্রশ্ন, দায় এড়িয়ে পাল্টা অভিযোগে কি সমস্যার সমাধান হবে? জেলার ক্রীড়াপ্রেমী মানুষ এখন আর আশ্বাস নয়, চান বাস্তব কাজ। সুইমিং পুল চালু না হলে ভবিষ্যতে যুব সমাজের ক্রীড়া বিকাশ বড় ধাক্কা খাবে বলেই মনে করেছেন অনেকে। এখন দেখার ডিএসএর সাধারণ সম্পাদক আশিস দাস পুরখাইস্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে বাস্তব পদক্ষেপ নেন, নাকি সুইমিং পুল শুধু প্রতিশ্রুতির জলেই ভাসতে থাকবে। জুয়া বিরোধী অভিযানে সাফল্য কাছাড় পুলিশের, পিছিয়ে শ্রীভূমি। স্কাই 18 বাংলার খবরের যে জুয়া বিরোধী অভিযানে তৎপর পুলিশ। আইপিএল জুয়া চক্র ভাঙল কাছাড় পুলিশ। কাছাড়ে জুয়া চক্রে গ্রেফতার 5, উদ্ধার হলো নগদ টাকা এবং মোবাইল। অন্যদিকে প্রশ্নের মুখে শ্রীভূমি পুলিশ প্রশাসন। শ্রীভূমিতে বাড়ছে অনলাইন জুয়ার রমরমা। কাছাড় পুলিশ পারলেও কেন হেলদোল নেই শ্রীভূমি পুলিশের? শ্রীভূমিতে এখনো পুলিশের অভিযান কোথায়? স্কাই 18 বাংলার খবরের জের হলো আমরা দেখিয়েছিলাম কিভাবে একের পর এক জায়গায় আইপিএল জুয়া চক্র সক্রিয় হয়ে উঠেছিল।
এই খবরের পর তৎপর হতে দেখা যায় পুলিশ প্রশাসনকে। কাছাড় জেলায় আইপিএল জুয়া চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে শামির আজিজ নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও 4 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া অভিযুক্তরা হলেন সাইবুল হুসেন লস্কর, জহির হুসেন লস্কর, রজত কুমার সিং এবং আফতাব লস্কর। পুলিশ জানিয়েছে অভিযুক্তদের কাছ থেকে মোট 80,230 টাকা নগদ অর্থ, 60টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, আইপিএল জুয়ার হিসাব সংক্রান্ত একটি নোট বই এবং 4টি হিসাবের শীট উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে। সমস্ত জব্দ সামগ্রী আইনানুগ প্রক্রিয়া মেনে বাজেয়াপ্ত করা হয়েছে এবং ধৃতদের আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনায় শিলচর থানায় 387/2026 নম্বর মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে আইপিএল চলাকালীন বেআইনি জুয়া কার্যকলাপ রুখতে এমন অভিযান ভবিষ্যতেও জারি থাকবে। जैसा कि आपको मालूम है कि सिलचर एरिया में हमें काफ़ी दिनों से कंप्लेन आ रहा था कि आईपीएल में काफ़ी बैटिंग रिगार्डिंग कंप्लेंट्स हमको मिल ही रहा था। तो इसके रिगार्डिंग हमने एक टीम बनाया और वो टीम जो कई दिनों से ह्यूमन इंटेलिजेंस लगा के और टेक्निकल इंटेलिजेंस लगा के कुछ लोगों को ट्रैक कर रहा था। और जैसे ही हमें जो इनपुट हमारा जब हमें एग्जैक्ट मिला कि कौन लोग हैं, कहाँ हैं, क्या कर रहे हैं, तो कल हमने एक रेड कंडक्ट करी, एक स्पेशल टीम बना के। और उसके ज़रिए जब हमने एक आदमी को उठाया गया जिसके पास से कुछ एविडेंस मिले, मोबाइल में मिला जो कि जुआ वगैरह खेलता है, और उसने जब और व्यक्तियों के नाम बताए गए तो हमने उन व्यक्तियों को भी उठाया। तो हमें ये कुछ व्यक्ति एक जगह पर मिले जो जुआ खेल भी रहे थे और वो फ़ोन के ज़रिए अलग अलग लोगों से जुआ खिलवा रहे थे। और उनके पास में हमें 80,000 से ज़्यादा कैश भी बरामद हुआ है और साथ में टोटल हमने 7 एंड्रॉयड मोबाइल फ़ोन सीज़ किए हैं और 5 लोग हमने गिरफ़्तार किए हैं। उन लोग के नाम हैं सैबुल हुसैन लश्कर, ज़ाहिर हुसैन लश्कर, रजत कुमार सिंह और आफ्ताब लश्कर, और एक और आदमी है जिसका नाम शामिर अजीज़। इन 5 लोगों को गिरफ़्तार कर लिया गया है। अंडर केस नंबर है 387/2026 सिलचर थाना PS। और ये 5 लोग को आज कोर्ट में फॉरवर्ड किया जाएगा और आगे की इन्वेस्टिगेशन में ये लोग किसके लिए खेलते हैं और बड़ा नेटवर्क अगर कोई है तो ये लोग दूसरे स्टेट में भी लिंक है कि नहीं, दूसरे डिस्ट्रिक्ट में लिंक है या नहीं, वो सब अभी फॉरवर्ड एंड बैकवर्ड लिंकेज निकाले जाएंगे और जो भी इन्फॉर्मेशन आगे मिलेगी हम आपको अपडेट कर देंगे। धन्यवाद। তবে কাছাড় পুলিশের এই সাফল্যের পরই নতুন করে প্রশ্ন উঠছে শ্রীভূমি জেলা নিয়ে। কারণ শহরবাসীর অভিযোগ, শ্রীভূমি শহরে দিন দিন ভয়ঙ্কর আকার ধারণ করছে আইপিএলকে কেন্দ্র করে অনলাইন জুয়ার রমরমা কারবার, অথচ এখনো পর্যন্ত তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। স্থানীয়দের দাবি, সন্ধ্যা নামলেই শহরের অলিগলি থেকে বাজার এলাকা সব জায়গাতেই মোবাইল হাতে যুব সমাজের একাংশকে জুয়ার নেশায় মেতে উঠতে দেখা যায়। কম সময়ে বেশি টাকা রোজগারের লোভে বহু তরুণ এই ফাঁদে পা দিচ্ছে বলে অভিযোগ। জানা গেছে আইপিএল মরশুম শুরু হতেই সক্রিয় হয়ে ওঠে একাধিক জুয়া চক্র। বিভিন্ন মোবাইল অ্যাপ ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে চলছে লক্ষ লক্ষ টাকার বাজি। প্রথমে অল্প টাকায় লোভের স্বপ্ন দেখিয়ে যুবকদের টেনে আনা হয়, পরে সর্বশান্ত হয়ে পড়ছেন অনেকেই। শহরবাসীর অভিযোগ, এই জুয়ার কবলে পড়ে ইতিমধ্যেই বহু পরিবার আর্থিক সংকটে পড়েছে। সংসারে অশান্তি, ঋণের বোঝা, এমনকি ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তায় ভুগছেন বহু মানুষ। অনেক অভিভাবক জানিয়েছেন সন্তানদের আচরণেও উদ্বেগজনক পরিবর্তন দেখা যাচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। রাজ্যের বিভিন্ন জেলায় যখন অভিযান চালিয়ে একের পর এক গ্রেফতারি হচ্ছে, তখন শ্রীভূমিতে কেন এখনো পর্যন্ত বড় কোনো পদক্ষেপ নেই। শহরবাসীর একাংশের কটাক্ষ, তবে কি কুম্ভ নিদ্রায় শ্রীভূমি পুলিশ প্রশাসন? এখন দেখার কাছাড় পুলিশের পথ অনুসরণ করে শ্রীভূমিতে কবে নামবে কঠোর অভিযান। চিকিৎসা ক্ষেত্রে আনন্দ সংবাদ। এখন থেকে আপনার ত্বক, চুল, নখ, অ্যালার্জি তথা বার্ধক্যজনিত সমস্যা নিয়ে বড় ধরনের চিন্তা করতে হবে না। আপনার সমস্যা অচিরে সমাধান করতে আপনাদের শহরে ভালো চিকিৎসক নিয়ে এলো ইলাস পলিক্লিনিক, মাইজডি, সেটেলমেন্ট রোড। যোগাযোগ নম্বর 9395881227। এখানে ওই সব রোগের রোগীদের উন্নত ধরনের চিকিৎসা করছেন ডক্টর সন্দীপ রায়, MBBS MD। ত্বক, চুল, নখ, অ্যালার্জি ও বার্ধক্যজনিত রোগে যারা ভুগছেন তাদের অতি যত্ন সহকারে চিকিৎসা করেন চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর সন্দীপ রায়।
সপ্তাহে প্রতি মঙ্গলবার সকাল 11টায় রোগী দেখেন তিনি। এছাড়াও রোগীদের বিভিন্ন রোগ নিয়ে পরামর্শ দিয়ে থাকেন তিনি। প্রতি মঙ্গলবার সকাল 11টায় চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের সুযোগ রয়েছে রোগীদের। যোগাযোগ নম্বর 8876223344 এবং 9395881227। তাই হেলায় সুযোগ না হারিয়ে অচিরে ওই নাম্বারে যোগাযোগ করুন। রোগীদের নিরাময় আমাদের তৃপ্তি। বরখলায় ফুটব্রিজ ধস, নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে রক্ষা, বিচ্ছিন্ন 5,000 মানুষ। কাছাড় জেলার বরখলা এলাকায় রংঘর ভাঙার পার সংযোগকারী হারাং নদীর উপর নির্মিত একটি ফুটব্রিজ রবিবার গভীর রাতে হঠাৎ ধসে পড়ে। সেতু ভেঙে পড়ার সময় তার উপরে থাকা কয়েকজন ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে কোনোভাবে প্রাণ রক্ষা করেন এবং পরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। ঘন্টার মাত্র 48 ঘন্টা আগে সেতুটি ভেঙে পড়ার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা দেওয়া হলেও অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরেই সেতুটি জরাজীর্ণ অবস্থায় ছিল এবং বিকল্প পথ না থাকায় ঝুঁকি নিয়েই যাতায়াত করছিলেন স্থানীয় বাসিন্দারা। এমনকি ফুটব্রিজ হওয়া সত্ত্বেও বাইক ও ছোট যানবাহন চলাচল করত এর উপর দিয়ে। সেতু ধসে পড়ে রংঘর গ্রামের প্রায় 5,000 মানুষ সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন স্কুল পড়ুয়া ও রোগীরা, কারণ নদীর পশ্চিম পারে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও জরুরি পরিষেবা। এলাকাবাসী দ্রুত অস্থায়ী যোগাযোগ ব্যবস্থা চালু করা এবং নতুন সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন। কিরকম ভাঙছে ব্রিজটা? ব্রিজটা তো কালকে রাত্রে খুব বেশি বৃষ্টি দিছে, তুফান দিছে কালকে। আমরা নর্মালি আমরা গাঁৱৰ মানুষে কইন 12-13 তো তার লাগে কালকে খুব বেশি জোর তুফান দিছে। দেওয়ার পরে মানে হঠাৎ এটা আর কি মানে এটা বহুদিন থেকে অকেজ হইয়া আছে। আমার লোকাল আর কি একজন রিপোর্টার আমার মান্তু ভাইয়া বাক্কা 2-3 দিন আগে হইয়া গেছেন এই জায়গাটা বহুত রিস্কে আছে। তারপরে হওয়ার পরে 2-3 পরে এটা ভাঙি গেল। কিন্তু একটা মানুষ এখান থেকে কেন যাওয়াত আসলো যাইতে সময় এখান থেকে মানে মানে এটা তো মানে একমাত্র থেকে মানে হায়াত টাকায় বাঁচিছে আর মানুষটা মারা গেল এখানে নদীর মাঝে পড়ছে কালকে ওটাও আর কি। আর আমিও লোকাল এখানের মানুষ, আমার ঘর বাঙ্গার। তো এই রংঘর যে এরিয়া 5,000 উপরে মানুষ আসেন। আজকে এই ব্রিজটা ভাঙার কারণে তারা আওয়া যাওয়া টোটালি বিচ্ছিন্ন, এখানে কোনো লাইন নেই আওয়া যাওয়ার, বহুত দূর ঘুরে আইতে লাগে। তো আমি রিকোয়েস্ট করি আর মানে যারা আসেন এই সিস্টেমও আপনারা তাড়াতাড়ি যাতে ওই ব্রিজটারে মানে যে ফুটব্রিজ যেটা এটা সুন্দর করে দেওয়ার লাগিয়া, কারণ বহুত মানুষ এখানে আওয়া যাওয়া করেন। বা এখানেও স্কুল আছে, স্কুলের ছাত্রছাত্রী সকাল আজকে যখন ছাত্র আইতে গেলে সবথেকে বড় প্রবলেম আর দারো স্কুল 2টা স্কুল আছে এখানে, বিক্রমপুর হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল 2টা স্কুলের ছাত্র ওই সাইড থেকে সোনাপুরের প্রায় ছাত্র এই দিক দিয়ে আইন শর্টকাট হিসাবে। এখন ব্রিজটা ভাঙি গেল, ওটাও আর কি আমার রিকোয়েস্ট খবর গেছে যে ব্রিজটা তাড়াতাড়ি যাতে ফুটব্রিজটা ঠিক করে দেওয়া। বাগপুরে পুরনো বিবাদের জেরে বাগপুরে ধারালো অস্ত্রে হামলা, গুরুতর আহত এক ব্যক্তি। পুরনো বিবাদে সোনাই সমষ্টির বাগপুর 3য় খণ্ডে এক ব্যক্তির উপর ধারালো অস্ত্রে হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গুরুতর আহত শাকিল আহমেদ চৌধুরী বর্তমানে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ অনুযায়ী গত 23শে এপ্রিল সকাল প্রায় 9টার সময় তিনি নিজের দোকানের জন্য সামগ্রী কিনতে বাইকে করে শিলচরের উদ্দেশ্যে রওনা হন। পথের মধ্যে কয়েকজন অভিযুক্ত তার বাইক আটকে দিয়ে দা ও লোহার রড দিয়ে তার উপর প্রাণঘাতী হামলা চালায়। এতে গুরুতর জখম হয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। একই সঙ্গে তার কাছ থেকে প্রায় 50,000 টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। খবর পেয়ে তার স্ত্রী ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। আহতদের দাবি 2021 সালে তার ছেলের সঙ্গে এক সহপাঠীর বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে যে বিবাদের সূত্রপাত হয় তারই প্রতিশোধ নিতেই হামলা চালানো হয়েছে। যদিও ওই মামলায় গত বছরের ডিসেম্বর মাসে আদালত তাকে নির্দোষ ঘোষণা করেছিল। ঘটনার পরদিন তার স্ত্রী শিলচর সদর থানায় দিদার হোসেন চৌধুরী সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন, কিন্তু ঘটনার তদন্ত শুরু হলেও এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি। এদিকে অভিযুক্তদের বিরুদ্ধে আহতদের পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।
আহত শাকিল আহমেদ প্রশাসনের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। আসসালামু আলাইকুম, আমার নাম শাকিল আহমেদ চৌধুরী, বাড়ি হইল বাগপুর পার্ট 3। গত 23 তারিখ সকাল 9:30 সময় আমার একটা দুর্ঘটনা হয়, যেটা আমার দোকান থেকে দোকানের সামান আনাতে আমি শিলচর যাওয়ার পথে দিদার হোসেনের বাড়ির সামনে শাহাদত আলী ছেলে দিদার হোসেন বাড়ির সামনে কয়েকজন তারা বাড়ির কয়েকজন মিলিয়ে আমারে আটকায় জানে প্রাণে মারার জন্য। তো আমি আসানি করে দেখি কি হয়েছে, যে না তোমার লগে আমরা আগে 2021 একটা ঝগড়া, ছোট বাচ্চারা স্কুলের একটা বিবাদ নিয়ে ঝগড়া আসছিল, এটা আমি তারা এফআইআর করার পরে এটা কেস আমি 2025 ডিসেম্বর না 26 জানুয়ারির দিকে আমি নির্দোষী খালাস পাইছি। এটা তো শেষ হয়ে গেছে, যে তারা কইলো এটা শেষ হইলো, কোর্টও শেষ হইলে এটা আমরা সন্তুষ্ট নাই, আমরা করে মারা লাগে। ওই হলাম আমি দোকানের মালানা যেটা আমার লগে আসলো 50,000 টাকার টাকা আসলো, তারা টাকাটাও নিচ্ছে। আমার এরপরে এমন দায়িত্বে জার হোসেন, সাবির হোসেন, মাসুক আহমেদ, মকসুদ, জসি, এরকম তারা বাঁকা কয়েকজন 5-7 জন মানুষ আমার দায়িত্বে, আর কয়েকজনে ঘেরাও করে রাখছে। এরপরে আমি কিছু কইতে হয় না, আমি পড়ে গেছি। এরপরে আমার বাড়ির মানুষ তারা দেখা যায় আমি হসপিটাল, এরপরে আমি দেখি আমার অন্যদিকে আমি 108 আমার হসপিটাল না হয়েছে। আমি প্রশাসনের কাছে এটা চাই যে আমার সুবিচারটা লাগে। এখন ছোট বাচ্চারা বাড়ি তারা এখানে দাঁড়ালো অস্ত্র লিয়ে ঘুরিয়া হেরারও হুমকি দিয়ে তোর বাবারে খাটছি, তোমরা খাটি, ওটা বিচার চাই।